খুনি হাসিনার প্রতি নতুন সরকারের আমরা দরদ দেখতে পাচ্ছি। এই চুপ্পুর হাতের মধ্যে এখন রক্তের দাগ আছে। আমাদের দাবি হচ্ছে তাকে দ্রুত দ্রুত অপসারণ করতে হবে এবং তাকে অ্যারেস্ট করে তাকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এ হচ্ছে খুনি, সে আমাদের ভাই বোনদেরকে খুন করেছে, তার হাতে এখন রক্তের দাগ আছে, সে এখানে দেশে বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। রাষ্ট্রপতিকে দ্রুত সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা প্রয়োজন। কোনোভাবেই আসলে এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে এই পদে থাকার আসলে যোগ্য। তখন আমার মনে হয় যে বেশিরভাগ জুলাই যোদ্ধারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে এবং তাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপটা স্পষ্ট হয়েছে। যখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারেও তদন্ত হবে, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার হবে, এই ব্যাপার এই মনোভাব সরকার যখন পরিষ্কার করে দিয়েছে, তখন জুলাই যোদ্ধারা অনেকেই কোনো রাগ ঢাক না করে সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া শুরু করেছে এবং সরকারের বিরুদ্ধে তারা আবার রাজপথে নামার আলটিমেটাম দিয়েও ফেলছে। গতকালকে নাহিদ ইসলাম 8 আসনে যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়, পলিটিক্যাল ফাইন্যান্স এটার উপরে পলিটিক্স ঘূর্ণায়ন হয়, ফলত আপনার গুলিস্তান থেকে টাকা তোলে, সেই টাকা আপনার ঢাকা 8 আসনে যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। খুনি হাসিনার প্রতি নতুন সরকারের আমরা দরদ দেখতে পাচ্ছি। এই চুপ্পুর হাতের মধ্যে এখন রক্তের দাগ আছে। আমাদের দাবি হচ্ছে তাকে দ্রুত দ্রুত অপসারণ করতে হবে এবং তাকে অ্যারেস্ট করে তাকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এ হচ্ছে খুনি, সে আমাদের ভাই বোনদেরকে খুন করেছে, তার হাতে এখন রক্তের দাগ আছে, সে এখানে দেশে বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। খুনি হাসিনার প্রতি নতুন সরকারের আমরা দরদ দেখতে পাচ্ছি। আজকে আওয়ামী লীগের অফিসগুলো বিএনপির নেতারা খুলে দিচ্ছে। আজকে খারাপ লাগছে, মানে খুব মনটা খুব খারাপ অবস্থায় আছে। সারা দেশের মানুষ ভালো নেই, বাংলাদেশের মানুষ আজকে ভালো নেই। আজকে ঢাকার মানুষ ক্যাম্পাসে আমাদের মন ভালো নেই। একটা অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে। নির্বাচন পরবর্তী সারা দেশে দেখতে পাচ্ছে সহিংসতা। দেশের আইন শৃঙ্খলা কোথায়, দেশের বিচার ব্যবস্থা কোথায়, এটা পুরো জাতিকে হতাশ করছে। আমরা আশা করেছিলাম, তিনি বলেছিলেন অনেকগুলো প্ল্যান আছে, কিন্তু আমরা তো কোনো প্ল্যান দেখতে পাচ্ছি। জুলাইকে অস্বীকার করা, আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া, এই চুপ্পুর মধ্যে ফেসিসদেরকে আবার পুনর্বাসন করা এবং এটা হতাশ করে। এই চুপ্পুর হাতের মধ্যে এখন রক্তের দাগ আছে, সেই চোপ্পদেরকে আমাদের দাবি হচ্ছে তাকে দ্রুত দ্রুত অপসারণ করতে হবে এবং তাকে অ্যারেস্ট করে তাকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এ হচ্ছে খুনি, সে আমাদের ভাই বোনদেরকে খুন করেছে, তার হাতে এখন রক্তের দাগ আছে, সে এখানে দেশে বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তাদেরকে যখন আমরা পুনর্বাসন হতে দেখি এবং সারা দেশে আমরা এখন মব দেখতে পাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কীভাবে তারা মব তৈরি করে অপমানিত করেছে, এভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো আমরা বলবো, আপনারা অহংকারী হয়েন না। আমরা আল্লাহর কাছে এই তাহাজ্জুদের সময়ে, এই সেহরির সময় আমরা দোয়া করছি, আল্লাহ এই যারা জালেম হইতে চাই, যারা নব্য ফেসিস্ট হইতে চাই, তুমি তাদেরকে হেদায়ত দাও। যদি হেদায়ত তাদের কপালে না থাকে তাহলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তাদের বিরুদ্ধে। এবং আমরা এই জুলাই প্রজন্ম বেঁচে থাকতে, আমরা এখানে আলামিনরা আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ এই বাংলাদেশে নব্য ফেসিস্ট কায়েম হইতে দিব না। প্রয়োজন আমরা জীবন দেব, কিন্তু আমরা এখান থেকে সরব না। এই বাংলাদেশে ইনসাফ কায়েম না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়ে গেছে, সেই আজাদির রাস্তা হচ্ছে আমাদের রাস্তা, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমরা জারি রাখবো। বাংলাদেশের কোনো প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয়, আমরা কথা বলবো। আমরা একজন আবু সাইদ হয়ে যাব, আমরা একজন শহীদ ওয়াসিম হব, আমরা একজন শহীদ আলী রায়হান হব। তো আমরা অনুরোধ করব নতুন সরকারকে, আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি, আমরা যদি দেখতে পাই এই ধরনের জুলুমতন্ত্র চলতে থাকে এবং এভাবে যদি জুলাইকে অস্বীকার করা হয়, তাহলে আমরা ছাড় দেব না। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাইয়ে যেভাবে আমরা রাজপথে নেমেছিলাম, সেভাবে ঠিক একইভাবে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমরা জারি রাখবো। এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে তারা সবসময় ইনসাফের লড়াই তারা জারি রাখবে এবং বাংলাদেশকে একটা ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনিময় না হওয়ার আগ পর্যন্ত, শহীদের আকাঙ্ক্ষার লোকে একটা নতুন বাংলাদেশ বিনিময় না হওয়ার আগ পর্যন্ত তারা তাদের লড়াই সংগ্রাম জারি রাখবে। এই রাষ্ট্রপতিকে দ্রুত সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা প্রয়োজন। কোনোভাবেই আসলে এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে এই পদে থাকার আসলে যোগ্য। জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের পতনের 2 মাস পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তোলেন ছাত্র জনতা। কারণ নতুন বাংলাদেশে কিছুদিন তারা ফ্যাসিস্ট আমলের কোনো ব্যক্তিকেই ঠাঁই দিতে রাজি ছিলেন না। আর তাই বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও কয়েকটি সংগঠন রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য সময়ও বেঁধে দিয়েছিল। এমনকি বঙ্গভবনের সামনে তখন গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ, নাটকীয়তা। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিভক্তি দেখা দিলে অন্তর্বর্তী সরকারের আমলেও টিকে যান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।
এরপর নির্বাচিত বিএনপিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের পরপরই সম্প্রতি এই ১.৫ বছরে প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে হওয়া বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি। আর সেটিই যেন কাল হয়ে দাঁড়ালো, কারণ এই সাক্ষাৎকারের পরই রাষ্ট্রপতিকে এবার গ্রেফতারের দাবি উঠেছে। আর সেই দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সেই রাষ্ট্রপতিকে দ্রুত সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা প্রয়োজন। এমনকি তিনি সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসন করে তাকে গ্রেফতার করতে নতুন সরকারকেও আহ্বান জানিয়েছেন। বুধবার শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। আর তাতে অনেকেরই প্রশ্ন যে কেন তিনি হঠাৎ এমন দাবি ওঠালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে নাহিদ ইসলাম জানিয়েছেন যে রাষ্ট্রপতি বহুবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনকি খালেদা জিয়ার বিরুদ্ধেও বক্তব্য দিয়েছিলেন। এছাড়াও তিনি সম্প্রতি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাতেও আসলে শপথ লঙ্ঘন হয়েছে। ফলে কোনোভাবেই এ রাষ্ট্রপতি এই দায়িত্বে বা এই পদে থাকার যোগ্য নন। তাই তাকে ফ্যাসিস্ট সময়ের চিহ্ন বলে আখ্যা দিয়ে তার অভিশংসন করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করাকে নতুন সরকারের দায়িত্ব বলে মনে করেন নাহিদ। এবং তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন সেটাও তো আসলে শপথ লঙ্ঘন হয়েছে। এছাড়াও গ্রেফতারের এই দাবির পিছনে যুক্তি দিয়ে নাহিদ আরও বলেন, জুলাই আন্দোলনে তিনি রাষ্ট্রের অভিভাবকের কোনো দায়িত্ব পালন করেননি। এছাড়াও তার বিরুদ্ধে অনেক আগে থেকে আর্থিক অনৈতিকতারও অভিযোগ রয়েছে, যার ফলে রাষ্ট্রপতি বলতে সম্মান, শ্রদ্ধা, ভাবগাম্ভীর্যের যে ব্যক্তিত্বকে বোঝায় তার কোনোটি আসলে তার মধ্যে নেই। আর তাই অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক শূন্যতা ইত্যাদি অনেক কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার সময় হলেও এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ হয়েছে। তাই এই রাষ্ট্রপতির চলে যাওয়াটা কেবল সময়ের ব্যাপার বলে মনে করেন নাহিদ। যদিও সংসদের 2/3 সদস্য চাইলে রাষ্ট্রপতিকে অভিশংসন করা সম্ভব, তবে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতির অভিশংসিত হওয়ার নজির নেই। কোনোভাবেই আসলে এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে এই পদে থাকার আসলে যোগ্য নয়। ফাতেমা সুলতানা, এটি ঢাকা 8 আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়, পলিটিক্যাল ফাইন্যান্স এটার উপরে পলিটিক্স ঘূর্ণায়ন হয়। ফলত আপনার গুলিস্তান থেকে টাকা তোলে, সেই টাকা আপনার ঢাকা 8 আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়। উনি গিয়ে গুলশান অফিসে জমা দেয়। গুলশান অফিসে জমা দেওয়ার পরে পুরো বাংলাদেশ থেকে এভাবে গ্যাংস্টার যারা আছে, ভক্ত মুরিদ এবং এই মাস্টার মাইন্ডের, উনি হলো এগুলা নেওয়ার পরে এই কেন্দ্রিক হলো দলটা পরিচালনা করে থাকে। আর পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসী গোষ্ঠী পালন করে। কোথাও যদি আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে যাই তাহলে ওইখানে তারা শুটিং স্কোয়াড পাঠায়। আবার যদি বাংলাদেশ ব্যাংকে তাদের লোক বসাইতে হয়, লোক পাঠায় বলে ওরে নামায় দেয়, ওরে উঠায় দেয়। তো এই যে সিস্টেমটা আছে এটা কিন্তু পুরোটাই ফাইন্যান্সিং সিস্টেমের উপরে জড়িত। আর এই ফাইন্যান্সিং সিস্টেম সেটা হলো সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি। এটা যদি বন্ধ করতে পারি তাহলে বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য হলো আমরা এটা নিয়ে কাজ করতেছি। দ্বিতীয় বিষয় হলো, আমরা যারা তরুণ, আমরা যারা পড়াশোনা শেষ করে, দুইটা কাজ আমাদের সামনে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণের নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই দ্বারা অথবা আমরা চাকরি করব অথবা হলো আমরা ব্যবসা করব। আপনি ব্যবসার লাইসেন্স নিতে যান, আপনি পাইবেন না লাইসেন্স। অমুক ভাই কল দিতে হবে, অমুক এমপি কল দিতে হবে, মানে মেরিট বেসিসে এখানে লাইসেন্স দেওয়া হয় না। ঠিক আছে, লাইসেন্স পাইছেন, পাওয়ার পরে কোথাও একটা শিল্প কারখানা স্থাপন করবেন, এখানে আল্লামা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি হয়ে যায় যে আমাদের হলো চাঁদা দেন। তো ফলত ব্যবসা হলো যদি না হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না। এবং একটা তরুণ যদি ব্যবসায়ী না হয় এবং উনি চাকরি দিতে পারবে না, ফলত আমাদের ইকোনমিক জায়গাটা বুমিং হবে না। আর আপনি যদি কোথাও চাকরি করতে যান, একজন ব্যবসায়ী যদি চাঁদা দিয়ে চলতে হয় তাহলে ওনার এমপ্লয়মেন্টের জায়গাটা সংকোচন হয়ে যায়। অর্থাৎ 2 জন স্টুডেন্টের জায়গায় উনি 5 জনকে চাকরি দিতে পারবে না। তাহলে ইকোনমিক যে সিস্টেমটা এটা শ্রিঙ্কিং হয়ে আসে। ওইটা যদি হয়ে আসে তাহলে বাংলাদেশের আমরা যে নতুনত্বের কথা বলি, ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলি, যদি 18 কোটি মানুষের পেটে ভাত না থাকে, আমাদের তরুণদের চাকরি না হয় এই সমস্যার কারণে, তাহলে তো বাংলাদেশ পিছিয়ে পড়বে। এই জন্য এই সমস্যার সমাধানে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।